ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইএসপিআর। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু অবাক করা তথ্য দিয়েছেন, যেটা শুনলে আপনাদের গা শিরে উঠবে। এবং আরেকটা সুখবর, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ শুরু হতে যাচ্ছে। স্বৈরাচার হাসিনা রেজিমের দালাল শামসুদ্দিন মানিককে আমরা প্রত্যেকেই চিনি। অবসরপ্রাপ্ত বিচারক, নিজেকে বিচারপতি দাবি করা শামসুদ্দিন মানিক বাড়ি ভাড়া না দিয়ে এখন পালিয়ে আছেন। তাকে এখন আর পাওয়া যাচ্ছে না, এমনকি ফোন করলেও তিনি উত্তর দিচ্ছেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরতেই হচ্ছে, সরে যেতেই হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন, সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে কোন প্রক্রিয়ায় তাকে সরানো হবে, নিশ্চয়ই সেগুলো নিয়ে ভাবনা রয়েছে। যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এটা 100% ভারত বিরোধী শক্তি, এবং তারা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে সিভিল ওয়ারে যুক্ত হবে। অর্থাৎ এখানে অভ্যন্তরীণভাবে খুঁজে খুঁজে শ্রেণী শত্রু আওয়ামী লীগকে খুঁজবে আর সীমান্তের উপারে গিয়ে ভারতীয় সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করবে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই রাজনীতিতে এই মুহূর্তে এসে ঠিক কী কী ঘটে চলেছে সেই বিষয়গুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই যে আমরা নতুন করে একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছি, এটা এখনো হয়ে যায়নি, এটা হওয়ার লড়াই আছে সামনে অনেক বড়। কিন্তু এই যে প্রাথমিক সময়টা, এটাকে আমরা যৌক্তিকভাবেই একটা স্বাধীনতার সময় বলে বিবেচনা করছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা আরেকবার স্বাধীন হলাম। আমাদের যাদের জন্ম স্বাধীনতার পরে হয়েছে তারা এই সময়টাকে সেই সময়ের সাথে একরকম তুলনা করে বোঝার চেষ্টা করেছি, আমরা সেভাবে ফিল করার চেষ্টা করেছি। এমনকি যারা ওই আনন্দটাও দেখেছেন, মনে রাখতে পারছেন, তারাও এই আনন্দটাকে তুলনীয় বলে বলছেন। সুতরাং আমাদের এই যে লড়াইটা হলো, এই যে গণঅভ্যুত্থানটা হলো, এটাও এক ধরনের মুক্তির লড়াই আমাদের ছিল, মুক্তিযুদ্ধের মতো ছিল। স্বাধীনতার সুখ পেয়েছি আমরা আবারও। ফলে যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ভাবে, তাদের ত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে। এবং আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় মাইক্রো লেভেলে আমাদের এই লড়াইয়ের যারা একেবারে বাস্তবের মাঠে রাস্তায় ছিলেন, যারা পুলিশ বা বিজিবি বা সেনাবাহিনীর সাথে, বিশেষ করে পুলিশ বিজিবির সাথে যারা তাদের লড়াইয়ের মুখোমুখি হয়েছেন, তাদের লড়াইটা আমার কাছে মাইক্রো লেভেলে মুক্তিযোদ্ধাদের চাইতে, 71-এর মুক্তিযোদ্ধাদের চাইতেও বড় বলে মনে হয়। অনেকের কাছে অফেন্সিভ লাগতে পারে, কিন্তু আমি সেটা একটু বলতে চাই। নিশ্চিতভাবেই মাইক্রো লড়াই, মানে ম্যাক্রো যদি লড়াইয়ের কথা চিন্তা করি, সেটা মুক্তিযুদ্ধ অনেক বড় ক্যানভাসের, অনেক বড় লড়াই। একটা দেশ আরেকটা দেশ, একটা দেশের একটা অংশ, আমরা তখন পাকিস্তানি ছিলাম, বিচ্ছিন্ন হয়ে একটা নতুন দেশ তৈরি করার ঘোষণা দেওয়ার যে লড়াই, সেটা ম্যাক্রো লেভেলে তুলনীয় না। কিন্তু মাইক্রো লেভেলে আমি মনে করি এবারকার যারা লড়াই করেছেন তাদের লড়াই অনেক টাফার ছিল। আমি আসবো কেন এটা বলছি, আমরা একটা রিপোর্টের দিকে একটু চোখ বলে, ভিডিওটা আমাদের অনেকের চোখে পড়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল আমাদের ভবিষ্যতের জন্য, যে এই লড়াইয়ে কিভাবে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কিভাবে বিভৎস ক্র্যাকডাউন আমাদের উপরে চালানো হয়েছিল। সেটা ভিডিওটাতে দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ সদস্য একটা ভিডিও দেখাচ্ছে এবং এখানে উপস্থিত আছেন যিনি আইজিপি, স্যাংশন প্রাপ্ত আইজিপি, যাকে দফায় দফায় এক্সটেনশন দিয়ে গেছেন শেখ হাসিনা, সেই আইজিপি তার পেছন থেকে ভিডিওটা করে। সেখানে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, আমাদের এবারকার এই মুক্তির লড়াইয়ের জন্য। এই একটা ভিডিও অনেক স্টোরি বলে দেয়। ওই যে বললাম, এটা নির্বিকার ভাবে শুনছেন, দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, এটা সরকারের ব্রুটালিটির একটা প্রমাণ। পুলিশ সদস্য যেভাবে যে ঠগে বলছেন, কিছু আসে যায় না, মানে মারা যাচ্ছে, ওরা মানুষ টানুষ না, ওরা সরকার বিরোধী লোক, সরকারের ভাষায় ট্যাগ দেয়, রাজাকারের বাচ্চা টাচ্চা, তাই ওদের মারা যায়, কিছু আসে। যেভাবে তিনি বলছেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো মন্তব্যে, আপনারা শুনবেন যারা শোনেননি। এটার একটা সাইন। আর আরেকটা হচ্ছে ওই কথাটা, জায়গাটা আমি পড়ি, মন ভরে যায় পড়লে, খুবই দুঃখের কষ্টের ব্যাপার, কিন্তু মনও ভরে যায়। গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই তাদের জন্য বলছে আতঙ্কের এবং দুশ্চিন্তা। এটা তাদের জন্য আতঙ্কের এবং দুশ্চিন্তা ছিল সে সময়, তাই অনিবার্যভাবে এটাই আমাদের আসার জায়গা ছিল। আমি কেন বলছিলাম মাইক্রো লেভেলে
এইবারকার মুক্তিযোদ্ধাদের লড়াই 71-এর চেয়ে টাফ ছিল। খেয়াল করি আমরা 71 সালে মুক্তিযোদ্ধারা যখন তাদের ট্রেনিং নিয়েছেন, ভারতে গেছেন, সেখান থেকে অস্ত্র পেয়েছেন, আধুনিক অস্ত্র পেয়েছেন, মানে সমান পর্যায়ের। হয়তো আপনার কাছে ট্যাঙ্ক বা শুরুর দিকে আপনার কাছে প্রচুর আর্টিলারি ছিল না, কিন্তু আপনার হাতে যে অ্যাসল্ট রাইফেল ছিল সেটা পাকিস্তান মিলিটারির সাথে তুলনীয়। আপনার কাছে মর্টার ছিল, আপনার কাছে গ্রেনেড ছিল। সো কাছাকাছি, হ্যাঁ, পরিমাণে হয়তো আপনি আউটনাম্বার্ড হবেন সংখ্যায়, কিন্তু এটাও ওই পর্যায়ে। সুতরাং আপনি যখন যুদ্ধে নামছেন, সম পর্যায়ের অস্ত্র নিয়ে যুদ্ধে নামছেন। আপনাকে পাকিস্তান মিলিটারি যখন গুলি করছে, আপনি তাকে একই রকম একটা বুলেট ফেরত দিতে পারছেন। অনেক সময় আপনি অ্যাম্বুশ করে আগে ভাগেই তাকে হামলা করে হতাহত করতে পেরেছেন। এবারকার যারা এই মাঠে ছিল খালি হাতে, ঢিল, আমি জানি আলাদা একটা ভিডিও করেছি, বাংলাদেশের ইতিহাসে এটা কোথাও কোনোদিন হয়নি, পৃথিবীর ইতিহাস খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। আপনি ঢিল, গুলতি, লাঠি নিয়ে নেমে পড়েছেন, আপনি বুলেটে বুক পাততে নেমে গেছেন, অ্যাসল্ট রাইফেলের বুলেটে। আমি এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম আলো একটা রিপোর্ট করে দেখিয়েছিল 78% গুলি ছিল অ্যাসল্ট রাইফেলের গুলি, যারা মারা গেছে। গুলি ছিল বুকে, পিঠে, মাথায়। সো আপনি ওই গুলির সামনে দাঁড়িয়ে গেছে কিছুই নেই, এবং এই পুলিশের ভাষ্য মতে আপনি গুলি করছেন, একটা মরে, একজন আহত হয়, ওই একটাই যায়, যে মরেছে সেই যায়, আর কেউ যায় না, বাকিটা যায় না। ওরা দাঁড়িয়ে থাকে এবং দ্বিগুণ হতে থাকে, ক্রমাগত সংখ্যা বাড়তে থাকে। এই তো হয়েছে। সুতরাং এই যে লড়াইটা অনেক বেশি সাহসিকতার, অকল্পনীয় সাহসিকতা। মানে আমার কাছে চিন্তা করলেও অবাক লাগে এদেশের মানুষ কি করেছে। সব শ্রেণী পেশার মানুষ, আমাদের ছাত্ররা নেতৃত্বের জায়গায় ছিল, মানে এটা শুধু ছাত্রদের আন্দোলন বলে আমাদের অন্য সব মানুষকে, আমাদের অভিভাবকরা নেমেছেন, আমাদের মধ্যবিত্ত নেমেছেন, নিম্নবিত্ত নেমেছেন, দরিদ্র মানুষজন নেমেছেন, রিক্সা চালকদেরকে আমরা দেখেছি, শ্রমিকদেরকে দেখেছি। কে ছিল না? সবাই ছিল, সব শ্রেণী পেশার মানুষ, সব সোশিও ইকোনমিক ক্লাসের মানুষ ছিল। তারা এভাবে দাঁড়িয়ে গেছেন। যেটা হয় বিপ্লব বলছেন কেউ কেউ, বা অভ্যুত্থান সফল হওয়ার পর অনেকে এককভাবে ক্রেডিট ক্লেম করার চিন্তা করেন, এটা ভুল হবে। যাই হোক, এই সামষ্টিক লড়াইটার মধ্যে এই রকম কঠিন একটা সিচুয়েশনে এই অমিত সাহসিকতা নিয়ে এই দেশের মানুষজন লড়াই করেছেন। এবং ব্যক্তিগতভাবে মাইক্রো লেভেলে যদি চিন্তা করি আমরা, সেটা 71-এর মুক্তিযোদ্ধার সাথে টাফ ছিল। কি অবিশ্বাস্য, কি অবিশ্বাস্য। নিজের পক্ষে ককটেল, পাল্টা ককটেল ছুঁড়ে মারা, দেশি অস্ত্র, পাইপ গান, সেই এলজি কি যেন বলে, এগুলো দেশীয় তৈরি অস্ত্র দিয়ে দু একটা গুলি ছোঁড়া পুলিশের দিকে আতঙ্ক তৈরির জন্য খুব রেগুলার প্র্যাকটিস ছিল আমাদের রাজনৈতিক আন্দোলনগুলোর ক্ষেত্রে এক সময়। এটা রাজনৈতিক আন্দোলন না, তাই এগুলোর জোগাড় যন্ত্রও ছিল না। জাস্ট খালি হাতে বুক পেতে দিয়ে মরে এই দেশটাকে তারা আবার স্বাধীন করলেন। কি বিভৎস, বিভৎস ব্যাপার, কি বিভৎস একটা সরকার এইরকম মানুষের উপর এমন করতে পেরেছে। আবার একই সাথে ঠিক অবিশ্বাস্য, ভয়ঙ্কর, সুন্দর সাহসিকতারও ব্যাপার। আমাদের ইতিহাসে, শুধু না বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকা উচিত বলে আমি মনে করি। হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইএসপিআর। জিয়াউল আহসান 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2009 সালে মেজর থাকাকালে র্যাব 2-এর উপ অধিনায়ক হন তিনি। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন। পরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। স্বৈরাচার হাসিনা রেজিমের দালাল শামসুদ্দিন মানিককে আমরা প্রত্যেকেই চিনি। অবসরপ্রাপ্ত বিচারক, নিজেকে বিচারপতি দাবি করা শামসুদ্দিন মানিক বাড়ি ভাড়া না দিয়ে এখন পালিয়ে আছেন। তাকে এখন আর পাওয়া যাচ্ছে না, এমনকি ফোন করলেও তিনি উত্তর দিচ্ছেন না। 14 লাখ টাকা বাড়ি ভাড়া বাকি রেখে পালিয়ে থাকা শামসুদ্দিন মানিককে নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে। আমরা একটু দেখি তিনি কিভাবে 14 লাখ টাকা বাড়ি ভাড়া বাকি রেখে পালিয়ে আছেন। সরকারি বাড়ির ভাড়া পরিশোধ করছেন না শামসুদ্দিন চৌধুরী, এটা হেডলাইন প্রথম আলোর। অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিয়েছিল, তারপরও তিনি বাড়িটি ছাড়ছিলেন না। অবশেষে 2017 সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন। তবে বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনও পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে আজ বৃহস্পতিবার শামসুদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে ফোন ধরেন, পরিচয় দেওয়ার পর তিনি কেটে দেন। এরপর দফায় দফায় কল দিলেও তিনি ধরেননি। মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বাড়ি ভাড়ার বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালেও জবাব পাওয়া যায়নি। সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে 35 নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন 2012 সালের নভেম্বরে। তিনি অবসরে যান 2015 সালের 2 অক্টোবর। অবসরের পর বাড়িটিতে আরও 2 বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন শামসুদ্দিন চৌধুরী। আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে 6 মাস থাকার অনুমতি দেওয়া হয়। সেই হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা 2016 সালের এপ্রিলে, কিন্তু ওই সময় তিনি বাড়ি ছাড়েননি। ছাড়েন আরও 1 বছরের কিছু বেশি সময় পর, 2017 সালের মে মাসে, অর্থাৎ 1 বছর 1 মাস পর। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে
শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি সময় ওই বাড়িতে ছিলেন, সেই সময়ের বাড়ি ভাড়া, পানি বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে 14 লাখ টাকা। এর বাইরে সরকারি চাকরিরত অবস্থায় 3 বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া, পানি বিল ও গ্যাস কর্তন করার বিবরণীর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার কাছে ওই 3 বছরে পরিষেবা বিলের বিবরণী চাওয়া হয়েছিল, তবে তিনি তা দেননি। আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন ওই 3 বছরে কত টাকা পাওনা সেই হিসাব তারা করেননি। তার মানে অবসরে যাবার পর শামসুদ্দিন মানিকের যখন বাড়ি ছাড়ার কথা ছিল, তারপর তিনি 6 মাস আবেদন করে বাড়িয়ে নিয়েছিলেন। এরপরও তিনি আরও 1 বছর 1 মাস বেশি ছিলেন সেই বাড়িতে, কিন্তু এই সময়ের মধ্যে তিনি কোনো বাড়ি ভাড়া এবং অন্য কোনো বিল পরিশোধ করেননি। তার আগে তিনি যে 3 বছর সেখানে অবস্থান করেছেন, সেই সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া বা অন্যান্য বিল কাটা হয়েছে কিনা সেই কাগজও তিনি জমা দেননি, যদিও সরকারের পক্ষ থেকে তার কাছে কাগজ চাওয়া হয়েছিল। তার মানে সম্ভবত সেই 3 বছরও তিনি কোনো বাড়ি ভাড়া দেননি। 3 বছর এবং তারপর 6 মাস তাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরও তিনি আরও 1 বছর 1 মাস বেশি থেকেছেন। এই 1 বছর 1 মাসে তার বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল জমা হয়েছে 14 লাখ টাকারও বেশি। তাহলে আগের 3.5 বছরের হিসাব করলে এই পরিমাণটা 50 লাখ টাকা ছাড়িয়ে যাবার কথা। অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে শামসুদ্দিন চৌধুরীকে চিঠি দিয়েছিল সরকারি আবাসন পরিদপ্তর। নথিপত্র বলছে, চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেন অবসরে যাওয়ার পর বিচারপতিরা 12 মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন। এর জবাবে আবাসন পরিদপ্তর থেকে জানানো হয়, বিচারপতিরা অবসরে যাওয়ার পর 1 বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ, নির্দেশ বা পরিপত্র নেই। সরকারি আবাসন পরিদপ্তরের 2 জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বকেয়া টাকা চাইতে গেলে শামসুদ্দিন চৌধুরী অস্বীকৃতি জানাতেন, বাজে ব্যবহারও করতেন। পরে তার কাছে টাকা চাওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা। নিয়ম অনুযায়ী সরকারি বাসা ছেড়ে দেওয়ার পর সব কর্মকর্তাকে আবাসন পরিদপ্তর থেকে না দাবি, নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। শামসুদ্দিন চৌধুরী এই সনদের জন্য আবেদনই করেননি। বাড়ি ছাড়ার পর এসব বিবরণী জমা দেওয়ার নিয়ম, কিন্তু শামসুদ্দিন চৌধুরী তা দেননি। ফলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, এবং তার চরিত্র সম্পর্কে আমাদের আইডিয়া তো আছে, তার কাছে যখন বকেয়া ভাড়া চাওয়া হয়েছে তখনও তিনি দুর্ব্যবহার করেছেন। যেভাবে আমরা দেখেছি টকশোতে তাকে দুর্ব্যবহার করতে উপস্থাপিকার সাথে কিংবা তার সহ আলোচকের সাথে, ঠিক একইভাবে তিনি সরকারি বাড়িতে থেকেছেন, তার জন্য তাকে ভাড়া দিতে হবে, এমনকি তিনি জোর করে বেশি সময় থেকেছেন। অবসরে যাবার পর 6 মাস তাকে সময় দেওয়া হয়েছিল, এরপর তিনি আরও 1 বছর 1 মাস থেকেছেন, কিন্তু এই সময়ের বাড়ি ভাড়া এবং অন্যান্য বিল চাইতে গেলেও তিনি দুর্ব্যবহার করেছেন। এটাই আসলে আওয়ামী রেজিমের চরিত্র। এখানে কিন্তু শুধু শামসুদ্দিন মানিকের কথা বলছি না, এটা আসলে সামগ্রিকভাবে এই রেজিমকে যারা সার্ভ করেছিল, সেই রেজিমকে, শেখ হাসিনা রেজিমকে যারা সার্ভ করেছিল, তাদের যে দালাল গোষ্ঠী ছিল, তাদের এটাই চরিত্র। তারা সবাই এভাবে দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করত। শেখ হাসিনা যেভাবে বলতো না, এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে, ঠিক একই রকম তারা সবাই মিলে এই দেশটাকে তাদের বাপের সম্পত্তি মনে করত। এবং সরকারি বাড়িঘর, সরকারি যে কোনো কিছু তো তাদের নিজস্ব সম্পত্তি। দেশের মানুষের টাকায় যেগুলো বানানো হয়েছে, যেগুলো রক্ষণাবেক্ষণ হয়, সেগুলোকে তারা নিজেদের বাপের সম্পত্তি মনে করত। আর এই জন্যই বাড়িতে থাকার পরেও সেই ভাড়া তো সে দেবে না, সেটা চাইতে গেলেও দুর্ব্যবহার করত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরতেই হচ্ছে, সরে যেতেই হচ্ছে, তাকে পদত্যাগ করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় তিনি পদত্যাগ করবেন, সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে কোন প্রক্রিয়ায় তাকে সরানো হবে, নিশ্চয়ই সেগুলো নিয়ে ভাবনা রয়েছে। এরই মধ্যে আমরা একটি গুজব শুনতে পেয়েছিলাম যে তিনি পদত্যাগ করেছেন, যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন না, তিনি পদত্যাগ করেননি এবং তাকে জড়িয়ে একটি গুজব ছড়ানো হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়েছেন, তার বাইক পেয়াদা, সৈন্য সামন্ত, সামনের সারির এবং এমপি, মন্ত্রী, বিভিন্ন পর্যায়ে যে আওয়ামী লীগ নেতারা, তারা তো আত্মগোপনে রয়েছেন, তারা পালিয়ে গেছেন। সরকারি কর্মকর্তা যারা ছিলেন, হাসিনার একান্ত অনুগত, তার যত গুম খুনের যত কাজ সামরিক কিংবা বেসামরিক পর্যায়ে যারা কাজ করেছেন, তাদেরকেও একে একে আটক করা হচ্ছে, বিচারের মুখোমুখি নিশ্চয় করা হবে। সেই জায়গা থেকে শাহাবুদ্দিন আহমেদকেও পদত্যাগ করতে হবে। এবং এই শাহাবুদ্দিন আহমেদকে কেন, কি কারণে রাষ্ট্রপতি করা হয়েছিল সেটিও আমরা কম বেশি জানি। শাহাবুদ্দিন আহমেদ দুদকের কমিশনার ছিলেন, তার আগে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, এবং দুদকের কমিশনার থাকা অবস্থায় তার দুর্নীতি সম্পর্কেও আমরা কম বেশি জানি। কত নিম্ন পর্যায়ের দুর্নীতি তিনি করেছেন সেটি হয়তো আপনারা জানেন না। তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, তিনি বিভিন্ন গণমাধ্যমের মালিক পক্ষের কাছে চিরকুট পাঠিয়ে দিতেন। শুধু গণমাধ্যমের মালিক না, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চিরকুট পাঠাতেন। তিনি বিদেশ ভ্রমণে যাবেন, তার এত ডলার দরকার, এই ধরনের একটি চিরকুট পাঠিয়ে দিতেন। চাঁদাবাজি, সেফ চাঁদাবাজি, নিম্নমানের চাঁদাবাজি, এই অবস্থাতে কোনো ব্যক্তি করতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এবং তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, এই যে কতটা অনুগত শেখ হাসিনার, তার একটি উদাহরণ যদি দিই। যখন বিশ্ব ব্যাংক থেকে একটি দাবি তোলা হলো, যদিও সেটি নিয়ে একটা তুমুল বিতর্ক রয়েছে, অবশ্যই সেটি সুইজারল্যান্ডের একটি আদালত সম্ভবত বলেছিল যে না, এটি নিয়ে কোনো দুর্নীতি হয়নি। যাই হোক, যখন বিশ্ব ব্যাংকের থেকে একটা দাবি করা হলো, শর্ত দেওয়া হলো যে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, তৎকালীন যোগাযোগ মন্ত্রী, তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। সেই সময় দুদকের কমিশনার ছিলেন এই শাহাবুদ্দিন আহমেদ।
তিনি পরবর্তীতে সেটা বলেছেন, কত নির্লজ্জ একজন ব্যক্তি। তারপর তিনি বলেন যে আমি তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে দেয়নি। আচ্ছা, সৈয়দ আবুল হোসেন সৎ হতেই পারেন, আবার কোন কোন সৎ ব্যক্তির বিরুদ্ধে তো অভিযোগ করতেই পারে, সেটা তো তদন্ত হওয়া দরকার। তিনি তদন্তই করতে দেননি। মানে কত সুন্দর ভাবে আনুগত্যের সব ধরনের পরীক্ষা দিয়ে যাওয়া। এর আগে আপনাদের জানিয়েছি, আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, যে বাংলাদেশের দুর্নীতির অন্যতম শিরোমণি এস আলম, তাকে ভাইস চেয়ারম্যান বানিয়েছিলেন, তাকে নাকি তিনি রাষ্ট্রপতিও বানিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, একজন মানুষ কতটা মেরুদণ্ডহীন না হলে এমন কথা বলতে পারে। রাষ্ট্রপতি হিসেবে তার নাম যখন প্রজ্ঞাপন হিসেবে জারি করা হলো, তখন তিনি গণমাধ্যমকে বলছেন যে আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি প্রধানমন্ত্রী পা ছুঁয়ে সালাম করতে যাই, তিনি আমার সালাম নেন না, আমি যতবারই তার কাছে যাই তিনি একটু দূরে দূরে থাকেন। একটা মানুষ রাষ্ট্রপতি হয়ে গেছে, শপথ নেওয়া বাকি, শুধু নাম প্রজ্ঞাপন, তার নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেখানে তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে বলছেন যে আমি তার পা ছুঁয়ে সালাম করতে চাই। মানে কতটা গদগদ যে তাকে রাষ্ট্রপতি করা হয়েছে, কতটা কৃতজ্ঞ তো থাকতেই পারে, এবং তিনি তো স্বপ্ন ভাবেন যে তিনি রাষ্ট্রপতি হবেন। সেই জায়গা থেকে এই কাজগুলো করেছেন। তার পদবী সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই, রাষ্ট্রপতি পদটির মর্যাদা কতখানি। প্রধানমন্ত্রী পা ছুঁয়ে সালাম করতে চান, সেটা আবার ঢাক ঢোল পিটিয়ে তিনি উচ্চারণ করেন। এবং নিঃসন্দেহে এমন একজন মেরুদণ্ডহীন, নপুংসক, চরমভাবে উন্নত একজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজন ছিল শেখ হাসিনার। তিনি সেটি করেছেন। কি প্রয়োজন ছিল? শেখ হাসিনা জানতেন যে ভবিষ্যতে কি হতে পারে, কতদূর যেতে পারে। তিনি চারিত্রের শেষ সীমা পৌঁছে গিয়েছিলেন। তিনি জানেন যে কিভাবে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। হয়তো শেষটা যেমন হয়েছে তার, সেটি হয়তো তিনি নিজেও কল্পনা করেন, তবে একটা চরম ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি তাকে হতে হওয়া লাগতে পারে, সেটা তিনি অনুভব করেছিলেন। এই জন্য চরম অনুগত এরকম একজন নপুংসক মানুষ তার প্রয়োজন ছিল। এই জন্য তাকে বসিয়েছেন। এবং শোনা যায় যে কোনো পরিস্থিতি, জরুরি অবস্থা ঘোষণার একটি টার্গেট অনেক আগে থেকে তার ছিল, সেই সব জায়গা থেকে এবং আরো অন্যান্য অনেক বিষয়ে যাতে কেউ বিট্রে করতে না পারে, ঠিক তেমনই একজন মানুষকে তার দরকার, সেই হিসেবে তাকে বেছে নেওয়া। এখন বিষয় হচ্ছে যে তিনি কোন প্রক্রিয়ায় পদত্যাগ করবেন। খুব স্বাভাবিক, যেটি আমি বলছি, তিনি চলে গেলে তো একজন রাষ্ট্রপতি পদে কাউকে না কাউকে থাকতেই হবে। তাহলে কে নিয়োগ দিবে? এখন তার প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে কেউ রাষ্ট্রপতি হবেন, সর্বসম্মতিক্রমে সংসদের মাধ্যমে সেই সংসদ তো নেই। তাহলে যদিও সংসদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়, তবে সেই সংসদের কার্যকারিতা তো নেই। তারা তাকে অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে সম্মতি দিবে বা কে তুলবে প্রস্তাব, সবই তো একটা হজবরের অবস্থা। সেই জায়গা থেকে আমার মনে হয় যে তিনি থাকতে থাকতেই একজন উপরাষ্ট্রপতি নিয়োগ দিবেন এবং তিনি পদত্যাগ করবেন প্রধান বিচারপতির কাছে। পদত্যাগ করার পরে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন। খুবই সিম্পল বিষয়, আমার কাছে এটাই মনে হয় এবং সেটাই সম্ভবত হবে। এখন কথা হচ্ছে তাকে কত দ্রুত যেতে হবে, এই প্রক্রিয়াটি কত দ্রুত সম্পন্ন হয়, সেটি দেখার বিষয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষ জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।